থেকে বড় খবর, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। এই ঘটনায় তার কতটা কোয়ান্টাম অফ পানিশমেন্ট হবে সেটা আগামী সোমবার তিনি জানাবেন। সঞ্জয় রায় কিন্তু তিনি বলছেন আমাকে ফাঁসানো হয়েছে। সিনিয়র ডাক্তার তারা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, বিক্ষোভ প্রদর্শন করছে। নজিরবিহীন পুলিশি নিরাপত্তা কিন্তু আছে শিয়ালদাহ কোর্ট চত্বরে দেখা যাচ্ছে। 162 দিনের একটা লড়াই এবং প্রকৃত দোষী যাতে শাস্তি পায় সেই দাবি বারবার করা হচ্ছে। সঞ্জয় রায়ের চোখে মুখে আজকেও কিন্তু আমরা কোনো রকম অনুতাপ অনুশোচনা দেখিনি। সঞ্জয়ের মা বারবার একটাই কথা বলছেন, তার ছেলে নির্দোষ। দোষী সাব্যস্ত হওয়ার পর জন্য সঞ্জয় নিরাপত্তার বেষ্টনী আরো বেড়ে গেল। যে 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। অনেকেই জেনে গিয়েছেন আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আর যারা এই প্রথম টিভি খুললেন জানিয়ে রাখি, সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী সোমবার সাজা ঘোষণা, ফাঁসির সাজা হতে পারে সঞ্জয় রায়ের, এখনো পর্যন্ত সেরকম সম্ভাবনায় জোরদার হচ্ছে। কিন্তু আজকেও সঞ্জয় রায় আদালত কক্ষে চিৎকার করে দাবি করেছে সে নির্দোষ। ঠিক কি হয়েছে আদালত কক্ষে, বিচারকের তরফে কি বলা হয়েছে, সঞ্জয়ের বক্তব্যই বাকি, খুব সংক্ষেপে একটু শুরুতেই জেনে নেব। পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পিয়ালির কাছ থেকে। পিয়ালি, একেবারে যদি গোটা যে আজকে শুনানি পর্ব সেটার নির্যাস যদি বলা যায়, 3টে ধারাতেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় এবং বিচারক সেটা সঞ্জয় রায়ের উদ্দেশ্যে পড়ে শোনান এবং আগামী সোমবার দিনকে তার যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট বা সাজা সেটা দেওয়া হবে সেটাও বিচারক জানিয়ে দেয়। এবং এক্ষেত্রে যে 3টে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি সর্বোচ্চ সাজা এবং সর্বোচ্চ সাজা তার যে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমরা যেটা দেখি যে সঞ্জয় রায় আজকেও কিন্তু গোটা শুনানি পর্বে বা যখন রায়দান হচ্ছিল তার মধ্যে কোনো অনুশোচনা তো ছিলই না, বরং আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। চিৎকার করে সঞ্জয় রায় আবার নিজেকে নির্দোষ বলে দাবি করে, আবারও তার দাবি যে একজন আইপিএস অফিসার জড়িত এবং যারা জড়িত কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কার্যত চিৎকার করতে থাকে সঞ্জয় রায় এবং পুলিশ কর্মীরা তাকে একরকম জোর করেই নিয়ে যায়। বিচারক জানিয়েছেন সোমবার দিন তার যে বক্তব্য অর্থাৎ কোয়ান্টাম অফ পানিশমেন্টের আগে যিনি দোষী সাব্যস্ত হয়েছে তার বক্তব্য শোনার অবকাশ থাকে, তার বক্তব্য বিচারক শুনবেন এবং তারপর সাজার মেয়াদ নিয়ে শুনানি হবে সিবিআইয়ের তরফ থেকে। এর আগে যখন শুনানি শেষ হয়েছিল, ট্রায়াল শেষ হয়েছিল, তখন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের তারা আবেদন করেছে এবং ফলে সোমবার দিন কি বিচারক কি রায় দেয় অর্থাৎ মৃত্যুদণ্ড না তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেদিকে কিন্তু নজর থাকবে। অনেক ধন্যবাদ পিয়ালি। আলোচনায় আসবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা স্টুডিওতে রয়েছেন, একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে প্রাক্তন ডিজি অধীর শর্মা রয়েছেন, আমাদের সঙ্গে জুনিয়র চিকিৎসক, আন্দোলনকারী চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন এসএফআই এর দেবাঞ্জন দে। আমি শুরুতে তরুণজ্যোতির কাছে আসবো। তরুণ, তার মানে এখনো পর্যন্ত এই বিষয়টাই দাঁড়ালো আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত অভিযুক্ত সঞ্জয় রায় এবং সে দোষী। ব্যাপারটা সেই নো ওয়ান কিল জেসিকার মতো। সঞ্জয় রায় আপাতত দোষী, ব্যাপারটা এটাই সামনে এসেছে। ফরেন্সিক মেডিসিন সেদিকেই অ্যাড্রেস করছে। আপাতত কেন বলছো? আমি বলছি তোমার এই পুরো ইস্যুটাকে দেখো আজকে পুরো পশ্চিমবঙ্গবাসী দেখছে, অনেকেই দেখছে, কিন্তু কেউ না ঠিক মন থেকে মেনে নিতে পারছে না, কেউ মন থেকে মেনে নিতে পারছে। তার পিছনে অনেকগুলো কারণ আছে। এই কেসটার সাথে না একটা কেসের তুলনা করা যেতে পারে, সিমলা রেপ অ্যান্ড মার্ডার কেস, কোয়াইট ফেমাস কেস। সিমলা রেপ অ্যান্ড মার্ডার কেসে সেরকমই হয়েছিল। একজন দোষী সাব্যস্ত হয়, পরবর্তীকালে ইনভেস্টিগেশন যখন প্রসিড করে তখন দেখা যায় ভিতরে আরও অনেক কিছু আছে। এই যেমন তুমি এই কেসটা বলছো, আমি এখনও পর্যন্ত কেন বলছি তার কারণ ইন্ডিয়ায় কতগুলো ওয়েল সেলিব্রেটেড ওয়েল নোন কেস আমরা পড়াশোনার সময় পড়তে হয়েছে বিভিন্ন সময়। একের পর নামগুলো বলি, তোমার দর্শক যথেষ্ট বুদ্ধিমান, সবাই এখন অত্যন্ত স্মার্ট না হলেও স্মার্টফোন তো হাতে আছে, এই স্মার্টফোনে সার্চ করলেই পেয়ে যাবে। প্রিয়দর্শিনী মাতো, হাসিমারা মাসাকার, বিলকিস বানো, এই বিলকিস বানো রিসেন্ট বিজেপিকে অ্যাটাক করা আছে, বিলকিস বানো, প্রতাপ সিং, কাঞ্চনওয়ালা দেবী, সিমলা রেপ অ্যান্ড মার্ডার, তন্দুর মার্ডার, বেস্ট বেকারি কেস, রাজগড় মার্ডার কেস। এই কটা কেস একটু সার্চ করে পড়তে বলবো সবাইকে। সার্চ করে পড়তে বলে দেখবে প্রত্যেক কটা কেসে ইনভেস্টিগেশন হয়েছে, কনভিকশন হয়েছে, সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন রিভিল হয়েছে, পুরো ম্যাটারটাই অন্য হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল আমি বলছি আরুষি তলোয়ার।
আরুষি তালওয়ার ওখানে তো কেউই আসছে আরুষি তালওয়ার বাবা মাকে কনভিক্ট করা হলো প্রথমে, ইনভেস্টিগেশন ফার্দার এগোলো, দেখা গেল বাবা মা অ্যাকুইটাল পেয়ে গেল, এখনও কেসটা চলছে। এই কেসটা নিয়ে যখন আলোচনা হয় না, সব কিছু নিয়ে আমরা এই কদিন অনেক কিছু নিয়ে আলোচনা করছি, আমাদের মেমোরি খুব উইক, একটা জিনিস আমরা ভুলে যাই, আমরা ভুলে গেছি 14/9/2024 রাত দখল মনে আছে, সাথে রাত দখলের সাথে সেই হাসপাতাল দখলটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। কি হয়েছিল হাসপাতাল দখলে? একদল গেল, গিয়ে হাসপাতালে ভাঙচুর করলো, পুলিশ হট করে ওখানে ভ্যানিশ হয়ে গেল, পরবর্তীকালে পুলিশ আসলো, বেশ কিছুজন অ্যারেস্ট হলো, তারা বেলও পেয়ে গেছে। কিন্তু কেন সেখানে ভাঙচুর করা হলো, কারা পাঠিয়েছিল, হোয়াট ওয়াজ দ্য কনস্পিরেসি, নাথিং ইজ আউট। মানে তুমি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটা এখনো তোমার আরো সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। ধরুন তুমি এখানে আমাদের প্রদীপ্তদা আছে তৃণমূলের, আমি তোমাকে প্রদীপ্তদার ওপরের এই জহর কোটটা খুলে তোমার কাছে দিয়ে দিলাম, দিয়ে বললাম এটা লাল রঙের জহর কোট, তুমি বিশ্বাস করবে? এটাকে তুমি লাল জহর কোট প্রমাণ করতে পারবে? তুমি বলবে এটা সবুজ জহর কোট। ঠিক সেমভাবে এই কেসটা যদি আমাকে মানে স্টাডি করতে হয়, ইটস এ গুড স্টাডি করতে হয়, তাহলে আমার জাস্টিস পার্দিওয়ালার কমেন্টটা মনে করতে হবে যে আই হ্যাভ নট সিন সাচ অ্যান ইনভেস্টিগেশন ইন মাই 30 years অফ মাই লাইফ। যেভাবে কালেক্ট করা হলো, যা কিছু করা হলো, এবার লাস্ট ডাক্তারবাবু এখানে আছে, আশফাকুল্লাহ নাই, তার জন্য প্রশ্ন থাকবে আমার, একটা প্রশ্নটা আমি করেই নিচ্ছি, কারণ কখন সুযোগ আসবে। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন, ডাক্তার আশফাকুল্লাহ নাই আর আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি ওনার ফ্যান। ওনার একটা কথা আমার মনে আছে, এখন মনে গেঁথে গেছিল, উনি বলেছিলেন ভয় যতটা সংক্রামক, সাহসও ততটা সংক্রামক। তুই সংক্রামক দরকার নেই, তো সাহস এবং সত্যি কথা বলার ক্ষমতা দরকার হয়। ডাক্তারবাবুদের উপর আমার অগাধ ভরসা ছিল, আমার আছে ভরসা, কিন্তু প্রশ্ন গতকালকে নির্যাতিতা বাবা মা কতগুলো কথা বলেছে, অন্য একটা চ্যানেলে বলেছে, সেখান থেকে তো প্রশ্ন জাগছে। চেস্ট মেডিসিনের ডক্টরদের নিয়ে নির্যাতিতা বাবা মা প্রশ্ন তুলেছে। আমাদের প্রশ্ন আসলো, ডাক্তারবাবুরা তো জানতেন যখন পিএম রিপোর্টটা হলো, পিএম রিপোর্টের স্যাটিসফ্যাকশন করে সাইন তো তারা করেছিলেন, তারা এই কথাটা তখন কেন বলেননি? যখন সামনে আসলো তখন বলছে আমরা কত জানতাম না। আচ্ছা, পাশে যে রুমটা নিয়ে এত কনফিউশন, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লয়াররা বলেছে ওই রুমটা ব্রেক করে এমনভাবে ভাঙা হয়েছে, ওখান থেকে কোনো এভিডেন্স বের করা যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। সেখানে কেন বলেনি যখন সাইন করেছিল? তারপরও আমি আসফাকের কাছেও আসবো। আমি তার আগে প্রদীপ্তদার কাছে আসি। প্রদীপ্তদা, কুণাল ঘোষ আজকে যেরকম বলছিলেন যে এটাই প্রমাণিত হলো, কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল এখনো পর্যন্ত, আমি তরুণের কথা যদি মানি তাহলে পরে আবার কি হবে সেটা পরে দেখা যাবে, এখনো পর্যন্ত এটাই সামনে আসছে, সঞ্জয় রায় একমাত্র দোষী, যাকে গ্রেফতার করেছিল পরের দিনই। আজ কিছুটা হলেও অভয়ার আত্মার শান্তি কিছুটা হলেও এগিয়েছে। আর তরুণকে ধন্যবাদ দেবো, কারণ তরুণ নিজে প্রমাণ করে দিল যে বাংলার বিজেপি স্ক্রিপ্ট রচনায় কতটা দুর্বল। কারণ তরুণ নিজেই একবার বলছে 14 তারিখের রাতের কথা, আবার তরুণ নিজেই 9 তারিখে ওই স্যাটিসফ্যাক্টরি পিএম এর কথা তুলে দিচ্ছে। তাহলে স্যাটিসফ্যাক্টরি পিএম যারা করলো, ইনকোয়েস্ট যারা ছিল যে সময়, যে ডাক্তারের কথা কালকে তরুণের সামনে বাবা মারা বলেছেন, তাদের ভূমিকা নিয়েই তরুণ প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে 14 তারিখ অবধি কেন যেতে হচ্ছে? 5 দিন তো অনেক বড় দিন। আবার দ্বিতীয় কথা আমি বলি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে কোনো মিডিয়া কেন বিশেষ কথা বলছে না? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো রাজ্য সরকার তৈরি করে দেননি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে গিয়েছিল। সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে কেউ আজ অব্দি কোনো কথা বললো না কেন? বাংলার মিডিয়া এবং বিজেপি দারুণ কিছু মিডিয়া, মানে কিছু মিডিয়া, সব মিডিয়া না, আর বিজেপি বিশেষ করে দারুণ স্ক্রিপ্ট রচনা করলো। সিপিএম তো আরো বড় এগিয়ে গেল। সিপিএম এর বড় নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে বসলেন যে বাবা মা নাকি গ্ল্যামারের পিছনে ছুটছেন। তারপরে কালকেও গণমাধ্যমে আমরা দেখলাম যে বাবা কিভাবে বললেন যে কেন তারা সরে গেল, কেন তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল, তাদেরকে সিবিআই এর ইনভেস্টিগেশনের সামনে পৌঁছাতে বিভ্রান্ত। এইটাই তো সেই উকিলের কথা বলছে, যে উকিল বিকাশ বাবু নিজে। একদমই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাহলে আজকে আমরা কোন পথে চলি আর কোন কথা বলি? সিপিএম এর তো কোনো গতি পাচ্ছে না এখানে। তারা সিপিএম বা আল্ট্রালেফট যারা আছে তারা ডাক্তারদের প্রকারান্তরে সিপিএম আল্ট্রালেফট এটা বিভ্রান্ত করে, একদম খুব পরিষ্কার ভাবে বলছি। এবং সেখানে আমি বলে নিই, আমি শেষ করে নিই। আমার দ্বিতীয় যে পয়েন্টটা আসছে এখানে, যে চলো 9 তারিখ ভুলে গেলাম, 14 তারিখ ভুলে গেলাম, মধ্যিখানে 9 থেকে 11 অবধি, যতক্ষণ বা 10-এর সন্ধে অবধি বা 11 সকাল অবধি, ওখানে ডিওয়াইএফআই এর আগুন নেত্রী যিনি গাড়িটা না আটকালে হয়তো তখনই অভয়ার দেহটাকে সঙ্গে সঙ্গে ওখানেই বোধহয় জ্বালিয়ে দেওয়া হতো, বাড়ি নিয়ে যাওয়া হতো না, 1.5 ঘন্টা 2 ঘন্টা বাড়িতে রাখা হতো না, হ্যাঁ, রাস্তাটা পুরো যাওয়া হতো না, তারপরে হোটেলে নিয়ে যাওয়া হতো না, যেখানে যা খুশি বলুক, কিন্তু আগুন নেত্রী আটকালেন।
তারপরে কি বললো ডিওয়াইএফআই যে আমরা সিম্পলিফাই করছে আমি দাঁড়া বাবা, তোমার সময় আমি বলিনি, তোমার সিম্পলিফাই তুমি করে নেবে। বলো না। বিজেপির সমস্যা এটা, নিজেরা বিভ্রান্ত করে দেবে, তারপর নিজেরা আবার বলবে সিম্পলিফাই। আমি বলছি ওখানে ডিওয়াইএফআই কি বললো, আমরা পাহারা দেব যতক্ষণ পর্যন্ত ওখানে সিবিআই না ঢুকবে, আমরা পাহারা দেব। তাহলে পাহারা দিয়ে তারা কি করলো? এবার আমি যখন ডিওয়াইএফআই এর বিরোধিতা করতে চাইছি, একটা ঘটনা তুলে দিতে চাইছি, তখন আইনজীবী হিসেবে বলবো কি বিজেপির মুখপাত্র হিসেবে বলবো, তিনি বলছেন সিম্পলিফাই করে দিচ্ছেন। আরে মানুষ সিম্পলিফাই জানতে চায় না, মানুষ চায় বিচার। আর যখন বিচারের কথা বলছে আদালত, বাবা মা বলছে আমরা আপনাদের উপর সম্পূর্ণ ভরসা রেখেছিলাম, আপনারা বলছে, তখন বিচারককে কারা ভরসা করছে না? আমরা যখন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলাম অন্যান্য ক্ষেত্রে, তখন তরুণ জ্যোতি তিওয়ারিরা অর্থাৎ বিজেপি তারা বলেছিল এরা বিচারকদের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে আজকে তরুণ জ্যোতি তিওয়ারিরা কিসের ভিত্তিতে কথা বলছে? তার মানে আজকে যারা বলছে যে এর পিছনে আরো অনেক স্টাডি করতে হবে, আরো অনেক কিছু উঠে আসবে, তাহলে তো ঘুরিয়ে খুব পরিষ্কার ভাবে ওরা প্রমাণ করতে চাইছে যে আমরা বিচারককে ভরসা করি না, বিচার প্রক্রিয়াকে ভরসা করি না। অনেক কথা বলা হলো, অনেক কথা শুনলাম, 10 সেকেন্ড দাও। ফার্স্টে দাদাগুলো এতগুলো কথা বলছেন, দাদা ভুলে গেছেন হয়তো। আমি বললাম উনি প্রফেসর, নাই জানতে পারেন, না জানাটাই স্বাভাবিক, ওনার সাবজেক্ট নয় এটা, তো আমার সাবজেক্ট এটা। সাবজেক্ট হিসাবে 6টার স্যারও আছেন, স্যার বলবেন 6টার পর পোস্টমর্টম রিপোর্ট, পোস্টমর্টম করতে গেলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন লাগে এবং তার সার্টিফিকেট ইনকোয়েস্ট রিপোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে কথা বলে দিয়েছি আমি। মাঝখানে বলবেন না, তুমি বিভ্রান্ত করছো, মাঝখানে বলবেন না, আমি শুনেছি, আমি পুরো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবার শোনো, আই এম টকিং অ্যাবাউট পিএম নট ইনকোয়েস্ট। আরে পিএম এর কথা তো সেখানেও তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে সার্টিফিকেট একজন এসআই। আচ্ছা PM 6 PM এর পরে হচ্ছে, তারপরে এই ওভারঅল ইস্যু দাদাগুলো এতগুলো কথা বলে যাচ্ছেন, তো এটা বলছেন না ওই ক্রাইম সিনে ও মেলা কেন বসেছিল? আরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথাটা বলো না, পুলিশ কি করছিল? একবারে বললো না, পুরো আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে কথা কেন হবে না? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লজ্জা মারছে, লজ্জা প্রদীপ্তদা তরুণ না প্লিজ প্রদীপ্তদা আসবো না, সবাইকে বলতে দাও প্লিজ, সবাইকে বলতে দাও। দেবাঞ্জন, আমি 2-3টে স্পেসিফিক কথা বলবো, আশা করি মাঝখানে কেউ আটকাবে না। এক হচ্ছে যে প্রদীপ্তদা যে কথা দিয়ে শুরু করলো, শেষ অবধি গিয়ে বোঝা গেল যে বিভ্রান্তির একটা লিস্ট তৈরি করবার চেষ্টা করলো এখানে দাঁড়িয়ে। বিভ্রান্তি যদি কেউ তৈরি করে থাকে তাহলে সেটা করেছে গভর্নমেন্ট, সেটা করেছে অ্যাডমিনিস্ট্রেশন। যেদিনের ঘটনা উনি বললেন 9 তারিখের ঘটনা, 9 তারিখের ঘটনায় পুলিশের যে তৎপরতা দেখা গিয়েছিল, অভয়া বা তিলোত্তমা যে নামেই বলো, তার মৃতদেহকে ওখান থেকে নিয়ে পালিয়ে যাওয়ার সেই তৎপরতা যদি ইনভেস্টিগেশন প্রসিডিওরে দেখা যেত, তাহলে আজকে হয়তো যেমনভাবে ইনভেস্টিগেশন ট্যাম্পার্ড হয়েছে, পিএম রিপোর্ট ট্যাম্পার্ড হয়েছে, এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, ক্রাইম সিন ট্যাম্পার্ড হয়েছে, আজকে দেখা গেল জাস্টিসও ট্যাম্পার্ড হলো। এই ট্যাম্পার্ড জাস্টিসে পৌঁছতে হতো না যদি পুলিশের সক্রিয়তা যেভাবে দেখা গিয়েছিল মৃতদেহ পাচার করে দেওয়া। কিন্তু আজকে তো নির্যাতিতার বাবা তিনি আদালতে দাঁড়িয়ে বললেন যে আপনার কাছে বিচার চেয়েছিলাম, সেই বিচার আপনি আপনাদের দিলেন। তিনি এই কথাও বলেছেন যে এই বিচার একটা অসম্পূর্ণ বিচার। এছাড়াও প্রথম দিন থেকে নির্যাতিতার পরিবার, নির্যাতিতার বন্ধু বান্ধবরা এবং সমগ্র গোটা ডক্টর ফ্র্যাটার্নিটি তারা এই কথা শুরু থেকে বলে গেছে যে এই কাজ কোনো একজনের কাজ হতে পারে না। আজকেও ওই আদালতের বাইরে যে সমস্ত সাধারণ মানুষজন দাঁড়িয়েছিল, যারা দিন রাত জেগে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গেছিল তিলোত্তমার বিচারের দাবিতে, তারা একই কথা বলছে যেটা প্রথম দিন থেকে আমরা বলে আসছি যে এই কাজ একজনের কাজ হতে পারে না। এই জায়গা থেকেই তো প্রদীপ্তদা বলছে যে তোমরা বিভ্রান্ত করার চেষ্টা করছো। তাহলে প্রদীপ্তদা বলুক যে কেন সন্দীপ ঘোষ তদন্ত কমিটি আগে তৈরি করলেন কিন্তু পুলিশের কাছে পরে গেলেন, কেন অত দ্রুততার সাথে তৃণমূলের লোকাল কাউন্সিলর সে বাড়ি ঘেরাও করে দিয়ে, তৃণমূলের বাহিনীকে দিয়ে বাড়ি ঘেরাও করে দিয়ে দ্রুততার সঙ্গে রাত্রির মধ্যে হচ্ছে যে বডি দাহ করে দিলেন, কেন বাবা মা চাওয়া সত্ত্বেও দ্বিতীয়বার পিএম হলো না, কিসের জন্য এই গোটা প্রক্রিয়াটা জুড়ে মানুষের মধ্যে এই সন্দেহের দৃষ্টিভঙ্গিটা সরকার নিজে তৈরি করেছে। আচ্ছা, প্রদীপ্তদার দল হচ্ছে মানুষের আমি আসবো দৃষ্টিভঙ্গি, এই সন্দেহের দৃষ্টিভঙ্গি আমি আসবো। দেবাঞ্জন, আমি আসবো, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, প্লিজ সঙ্গে থাকুন। ডক্টর নাইয়ার কাছে সরাসরি আসবো। ডক্টর নাইয়া, যখন রায় ঘোষণা হলো, দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়, তখন আপনাদের তরফ থেকে একটা
জোরালো দাবি উঠেছিল যে এই বিচার আংশিক বিচার, প্রকৃত অপরাধীদের পাকড়াও করা হচ্ছে না। একদমই ঠিক। এই স্টুডিওর বাইরে থাকলে একটু ডিসকানেক্ট হয়, একটু কাইন্ডলি সময় দেবেন। প্রথম শুরু করি তরুণদার কথা থেকে। তরুণ জ্যোতিদার যেমন আমাকে বললো যে একটা ব্যাপারে ভালো লাগে আমাকে, তরুণদারও একটা ব্যাপারে আমার খুব ভালো লাগে। আজকে তরুণদা ওই করাপশানের ফাইলে যদি অ্যাজ এ লয়ার কাজ না করতেন, হয়তো সন্দীপ ঘোষের মতো ব্যক্তি বাইরেই থাকতো বসে। এই জন্য অবশ্যই হ্যাটস অফ তরুণদা। কিন্তু যেটা মূল কথা, তরুণদা একটা কোশ্চেনও করলেন যে যেখানে জুনিয়র ডাক্তারবাবুরাও জড়িত, বাবা মা একটা অ্যালিগেশন তুলেছেন। দেখুন, প্রথম থেকে আমরা যেটা বলে এসেছি, প্রথম থেকে আমাদের যে স্ট্যান্ড সেটা হলো এই ঘটনায় শুধু জুনিয়র ডাক্তার নয়, সিনিয়র ডাক্তার নয়, যে বা যারা জড়িত, এখন শুধুমাত্র চেস্ট মেডিসিন পেজিটিকে সই করেছে না করেছে এই ব্যাপারগুলো ডিরেক্ট ডিনেট না করে, আমরা কি বলেছি কখনও এরকম দাবি করেছি যে চেস্ট মেডিসিন পিজিটিদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন না বা ইভেন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন না, এরকম কোনো ধরনের দাবি আমরা করিনি। আমরা যে দাবিটা করেছি যে বা যারা জড়িত, এই জিনিসটা বুঝতে হবে, যে বা যারা জড়িত। এবার পোস্টমর্টম রিপোর্টে যদি ডিরেক্ট প্রশ্ন করেন যে কেন জুনিয়র ডাক্তাররা গেল, তার একটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটা কি না, পোস্টমর্টমে আমরা জুনিয়র ডাক্তার যারা ওই ফরেন্সিক মেডিসিন যাদের নলেজ ছিল না, কেউ ফরেন্সিক মেডিসিনের কিন্তু নলেজেবল পারসন ছিল না, তাদেরকে পাঠানোর কারণ ছিল একটা সেফগার্ড টাইপ, যে এটা কোনোরকমভাবে সুইসাইড বলে না চালানো হয়। এটা আমরা প্রথম থেকে এটাকে বারবার এক্সপ্লেনেশন করেও দিয়েছি। যাই হোক, সেখানেও যদি প্রশ্ন থাকে, আমরা এখনও আমাদের স্ট্যান্ড যে এই প্রোগ্রাম মানে এই রকম একটা ঘটনায় যদি জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, আয়া কর্মী, ইভেন এমএসবিপি প্রিন্সিপাল তো সন্দীপ ঘোষ আমাদের ডাক্তারই ছিলেন, তো আমরা এখানে কোনো ব্যক্তিকে সেফগার্ড করার পক্ষে নয়। আর বিচার যে জায়গাটা আমরা প্রথম থেকেই আন্দোলনে দেখেছি যে একটা ঘটনা ঘটলো, তারপরে যেটা হলো সেটাকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চললো, 14 তারিখে ভাঙচুর হলো, এবং এই ইভেন আমরা চেস্ট মেডিসিন ভাঙচুর নিয়েও আমরা বলছি যে এই ভাঙচুরটা কেন হলো, মানে চেস্ট মেডিসিনের রুমগুলো যে ভাঙা হলো, তো প্রত্যেকটা জায়গায় আমরা কোশ্চেন তুলেছি। এই পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে যে বা যারা দোষী, সঞ্জয় রায় একজন দোষী, আমরা যেটা আমাদেরকে কোর্ট দেখাচ্ছে অবশ্যই আমরা ডিনাই করছি না, কিন্তু আমরা একটা মনে করছি যে সম্পূর্ণ বিচার ব্যবস্থার একটা রিফ্লেকশন যদি হতো, এই যদি সঞ্জয় রায় শুধু দোষী হয়ে এই জায়গাটা তার শাস্তি হয়ে যায়, আমার মনে হয় যে প্রশ্নগুলো উঠে আসছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টের যেটা বলছে আপনার, সেটা তার দাবি আমার মনে হয় কোর্ট অফ লতে, ওটা তরুণদা যেমন লয়ার ওখানে আছেন ভালো বুঝবেন এটা কতটা গ্রাউন্ডেড। কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো যে জিনিসগুলো ঘটে যায় চারিপাশে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সঞ্জয় রায় হতে পারে না, কারণ সেখানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট আপনি দেখুন একটা ইন্ডিকেশন দিচ্ছে ক্লিয়ারলি, ডিএনএর এক্সট্রা প্রেজেন্স একটা ইন্ডিকেশন দিচ্ছে ক্লিয়ারলি যে কেউ না কেউ ছিল, এবং তার সঙ্গে দেখবেন যে একটা ভাঙচুর করে সেটাকে তথ্য প্রমাণ লোপাটের জায়গা তৈরি হয়েছিল। তো সেখানে যে শুধু ঘটিয়েছে নয়, যারা এই ঘটনাটাকে ধামাচাপা দিতে চেয়েছে, এই পাওয়ারটাকে, আমাকে 1 মিনিট বলতে দিন, পাওয়ারটাকে যদি আপনি খুঁজে নিয়ে শাস্তি না দেন, তাহলে একটা প্রান্তিক মানুষের মধ্যে একটা প্রান্তিক মানুষের মধ্যে এটুকু অন্তত বিশ্বাস তৈরি হোক যে বিচার ব্যবস্থার আলোতে আমি আলোকিত হতে পারবো, না হলে শুধু একদিকটা আমার মনে হয় শুধু সঞ্জয় রায়কে শাস্তি দিয়ে বাকিটাকে আড়াল করে দিলে মানুষের বিশ্বাসের জায়গাটা ক্ষীণ তৈরি হবে। আমি ডক্টর নাইক আপনার কাছে আসবো, একটা বিরতির সময় আমার হয়ে গিয়েছে, আমি বিরতির পরে আমি অবশ্যই অধীরবাবুর কাছেও আসবো। অধীরবাবু, আজকে দোষী সাব্যস্ত হলো এই ঘটনায়, কিন্তু এখনও দেখুন এখনও এই নিয়ে চর্চা, এখনও এই নিয়ে বিভ্রান্তি, এখনও একগুচ্ছ প্রশ্ন তোলার অবকাশ থেকে গেল। আপনার কাছে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন প্লিজ। বিরতির আগে আমি অধীরবাবুর কাছে যে প্রশ্ন রেখেছিলাম, অধীরবাবু, আমরা সাধারণ মানুষ যারা আইনের জটিলতা বুঝি না, যারা রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করি, তারা এক্সপেক্ট করেছিলাম এই বিষয়টার এখানেই শেষ হবে, কোথাও গিয়ে একটা আমরা উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান, সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত। কিন্তু এই ঘটনার পরেও এখনও নানান প্রশ্ন। আশফাকুল্লারা আজকে এই রায়ের পরে রীতিমতো লিফলেট ছাপিয়ে 20টা প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না বলে তাদেরকে বিলি করতে হয়েছে। দেখুন, মানুষের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি আমার উত্তরটা রেস্ট্রিক্টেড রাখবো। আইনের যেটা প্রসেস আছে, প্রসিজিওর আছে, এখানে আমরা দেখেছি প্রথমে কলকাতা পুলিশ নিজেই তদন্ত নিয়েছিল, এটাই আমাদের
বাই দ্যাট টাইম বিএনএসএস অ্যাপ্লিকেবল হয়ে গেছিলো। ঘটনাটা 9th অগস্ট, 1 জুলাই থেকে বিএনএসএস অ্যাপ্লিকেবল ছিল। তো তারা ইনিশিয়ালি ঘটনার যেটা আমরা বলি কগনিজেন্স নিয়েছে, অলদো সুপ্রিম কোর্ট থেকে কলকাতা পুলিশ ক্রিটিসাইজ হলো, এফআইআর অনেক দেরিতে করলো। সেকেন্ডলি ওরা ক্রিটিসাইজ হলো ইনিশিয়ালি যেটা প্রসেস ফলো করতে হয় ফর প্রিপেয়ারিং ইনকোয়েস্ট রিপোর্ট, ওখানে দেখা গেল যে অনেকগুলো লোক মানে যেখানে অফেন্স হয়েছে অথবা হওয়ার বলা হয়েছে সেটাতে ডিস্টার্বড হয়েছিল বলে ইভেন সুপ্রিম কোর্টে যে শুনানিগুলো লাইভ হচ্ছিল আমিও দেখেছি। তো এই দুটো প্রশ্নতে কলকাতা পুলিশ সমুচিত উত্তরও দিতে পারেনি বলে আমি বলবো। তারপরে আমরা দেখলাম ক্যালকাটা হাইকোর্ট ওটা আবার সিবিআইকে একটা বলতে গেলে হায়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, বিকজ কলকাতা পুলিশ কোনো কেস না পারলে সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া যেতে পারে। দিস ইজ নট সামথিং ইউনিক। এর আগে দু একটা কেস হাইকোর্ট সিআইডি, কিন্তু সিআইডিকে না দিয়ে ডাইরেক্টলি সিবিআই, যেটা এটা ইউনিয়ন গভর্নমেন্টের অধীনে একটা সংস্থা আছে, ওখানে দিল। এবার আমরা যেটা দেখেছি প্রথম 4 দিন যখন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, তারাই কেসটা আমরা বলি পুলিশের ল্যাঙ্গুয়েজে ডিটেক্ট করলো। ইট ওয়াজ নট অ্যান ইজি কেস টু ডিটেক্ট, মানে এটাও আমি বলবো, বিকজ আই উইটনেস অ্যাকাউন্ট খুব কম ছিল। সেই রাত্রিবেলা কে ওখানে ঢুকেছে কে বেরিয়েছে প্রথম দিকে কেউ বললো না। অ্যাজ ফার অ্যাজ আই নো ফার্স্ট 36 আওয়ার্স এটা কিছু বোঝা যাচ্ছিল না। অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড এটা সিসিটিভি ফুটেজগুলো স্ক্রুটিনাইজ করে সাসপেক্টদের চিহ্নিত করে তারপরে এই অ্যাকিউজডকে ধরা হলো। তারপরে বিভিন্ন অন্য এভিডেন্সগুলো যেটা আসলো, যার মধ্যে একটা ওই নেক ব্যান্ড পড়েছিল, হেডফোন, ওটা একটা অংশ। কিন্তু অধীরবাবু, আপনি যে কথাগুলো বলছেন, যে প্রশ্নগুলো বলছেন, যদি এরকমভাবে বলা হয় যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল সিবিআইও তার এগেনস্টে তদন্ত করলো, আজকে তার এগেনস্টে রায় হলো, দিস ইজ পার্টলি ট্রু। সিবিআই তো আমি বলছি 4 দিন পরে তদন্তটা নিল, এরপরে যদি অন্য লোকগুলো যুক্ত থাকলে ওরা এভিডেন্স পেত। আমার পুরো যুক্তিটা হচ্ছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা তদন্ত করে এভিডেন্স কালেক্ট করেছে তার উপরেই চার্জ ফ্রেম হলো, চার্জ ফ্রেমের ভিত্তিতে ট্রায়াল হলো আর আজকে বিচার হলো। কারণ আমি ধরে নিতে পারি সঞ্জয় রায় ছাড়া আর কারোর এগেইনস্টে এভিডেন্স পাওয়া যায়নি। যারা বলছেন যে এভিডেন্স আছে ওদেরও মানে সময় ছিল সিবিআই কাছে গিয়ে বলার মানে সুযোগ ছিল, অথবা ইভেন আমি বলবো যে কোর্টের কাছে প্রেয়ার দেওয়ার ছিল যে আমাদের এটা সন্দেহ হচ্ছে, এই সন্দেহ, বিকজ ইভেন কোর্ট হ্যাজ টু এক্সামিন অ্যাজ পার ল। মানে আপনি বলছেন যারা প্রশ্ন তুলছে তারা যদি প্রশ্ন তুলে থাকেন সেটাও প্রপার ওয়েতে তারা তোলেননি অ্যাজ পার দ্য প্রসিজিয়ার সেট বাই ল। আইনের বাইরে তো আমরা যেতে পারি না, তাহলে সবাই নিজের যদি আইন তৈরি করতে আরম্ভ করে দেয়। তো এইখানে সিবিআই যেটা প্রথম দিকে মিডিয়াতে লিক করে যেটা বলা হচ্ছিল যে অনেক কিছু এভিডেন্স পেয়েছি আমরা, মোবাইল ফোনতে ভিডিও রেকর্ডিং আছে, অডিও রেকর্ডিং আছে, এইগুলোতে সাবসিকুয়েন্টলি ওরা সিএফএসএল অথবা অন্য কোনো সংস্থার দিক থেকে বের করে কোনো এভিডেন্স বের করতে পারেনি, যেটা ক্রিমিনাল কনস্পিরেসি পার্ট, মানে যে ঘটনাটা হলো মেন রেপ অ্যান্ড মার্ডার, এইটাতে আগে থেকে ক্রিমিনাল কনস্পিরেসি করে ঘটনাটা করা হয়েছিল। এই জিনিসটা ওরা তদন্ত জোগাড় করতে পারেনি এখন অবধি, আইদার ইন টার্মস অফ ইনভলভমেন্ট অফ আদার পারসন অর পারসনস। আর সেকেন্ডলি যেটা কজিং ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অথবা সিন অফ ক্রাইমগুলোকে ডিস্টার্ব করা, তাতে আমরা দেখলাম ওখানকার যিনি অফিসার ইনচার্জ ছিলেন তাকেই সিবিআই অ্যারেস্ট করলো, পরে জামিনও পেয়ে গেল। না, জামিন ওটা তো শেষ বিচার নেই, বিকজ ল ইজ কোয়াইট লিবারাল। এখন কাউকে মানে পার্মানেন্টলি আপনি জেলে রাখতে পারেন না, আপনাকে মানে বিয়ন্ড এ পয়েন্ট 60 ডেজ অথবা 90, এই ক্ষেত্রে যেহেতু মার্ডার কেসে যে কেউ আসামি থাকলে বিয়ন্ড 90 ডেজ জামিন পেতে পারে। কিন্তু এখানে যেহেতু চার্জশিট কমপ্লিট হয়েছিল বলে ইন কাস্টাডি ট্রায়াল আরম্ভ হয়ে গেছে ইন কেস অফ সঞ্জয় রায়। ওর উকিলকে দিয়েও তো ও করেছিল বেল প্রেয়ার, এটা তো নয় যে ও বেল প্রেয়ার করতে পারতো না, তো ওর বেল প্রেয়ারটা রিজেক্টেড হলো। বাট আমি বলছি যে একটা ইনভেস্টিগেশনের অংশ এখনও বাকি আছে, কজিং ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অথবা যে ক্রাইম সিনকে ডিস্টার্ব করেছিল যারা, ইনক্লুডিং দ্য দেন সুপারিনটেন্ডেন্ট অফ মেডিকেল কলেজ, তো তার বিরুদ্ধে এভিডেন্স আমি মনে করি যে এখনও সিবিআই সঠিকভাবে একত্রিত করে ওটা তো করতে পারেনি বলে। আচ্ছা, আমি তরুণের কাছেই আসবো, আমি আসবো, দেওয়ার আসবো। তার মানে দুটো জায়গা থাকছে, এক খুন ধর্ষণ সেটা কেউ করেছিল তার সাজা হলো, আর একটা আছে তথ্য প্রমাণ লোপাট, তিনটে আছে।
ঠিক আছে, আরেকটা কি? না, তিনটে আছে, আমি বলছি। আরেকটা আমরা প্রত্যেকদিন এটা সুপ্রিম কোর্টে পুরো দেশ দেখেছি। না, আমি এখানে আমি দুটো পয়েন্টে আসছি। তার মানে একাধিক ব্যক্তি জড়িত ছিল, একাধিক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছিল, এখান থেকে আমরা সরে আসতে পারি? না, পারি না, একদমই পারি না। আমরা যদি যে চার্জশিটের বেসিসে চার্জ ফ্রেম হলো, সেই এই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিটটা আমরা যদি দেখি ভালোভাবে, তার স্পেশালি লাস্ট দুটো পেজ যদি আমরা দেখি, তাহলেই বুঝতে পারবো আমরা এটা এখানেই শেষ হলো নয়, ওখানে ফার্দার ইনভেস্টিগেশন জায়গাটা খোলা ছিল। রেপ অ্যান্ড মার্ডার আর একটা ছিল লার্জার কনস্পিরেসি। চার্জশিট ফাইল করার পরে সুপ্রিম কোর্টে মামলা ছিল লাস্ট ডেটে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই আইনজীবী কি বললেন, আমরা চার্জশিট ফাইল করেছি, এই কেসটার আরেকটা আসপেক্ট ইনভলভমেন্ট ডিউরিং ট্যাম্পারিং অফ এভিডেন্স এবং লার্জার কনস্পিরেসির অ্যাঙ্গেলে আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি। সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্টেড দ্য রিপোর্ট অ্যান্ড রিপোর্ট ইজ ইন রেকর্ড। দেখো, তিনটে অ্যাসপেক্ট, দুটো না। এই আরজিকর যদি বলি আমি, আরজিকর তিনটে অ্যাসপেক্ট: রেপ অ্যান্ড মার্ডার, তথ্য প্রমাণ লোপাট এবং লার্জার কনস্পিরেসি, আর একটা হচ্ছে স্ক্যাম। তিনটেই হচ্ছে ইন্টারলিঙ্কড, কোনোটা সেপারেটভাবে দেখা সম্ভব না। সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে এভিডেন্স কলকাতা পুলিশ কালেক্ট করেছিল, সেই এভিডেন্সগুলোই গেছিলো সিএফএসএলে, সেখান থেকে প্রিলিমিনারি রিপোর্ট এসেছিলো। প্রিলিমিনারি রিপোর্টের বেসিসে চার্জশিট ফ্রেম হলো, এই হলো। সেই সিএফএসএল প্রিলিমিনারি রিপোর্ট ফাইনাল রিপোর্ট যখন আসলো, ফাইনাল রিপোর্ট আসার পর চার্জশিট ফ্রেম হওয়ার পরে ফাইনাল রিপোর্ট যখন আসলো, এক্সপার্ট ওপিনিয়ন যখন আসলো, 900 আওয়ার্সের একটা ভিডিও সিসিটিভি ফুটেজ যখন রিকভার করলো, তখন অনেক কটা পয়েন্ট আসছে। 68টা মানুষ ওখান থেকে চলাফেরা করেছিল, যাদের মুখটা রেকগনাইজ করা যায়নি। সিবিআই ইজ ওয়ার্কিং অন দ্যাট। এখন টেকনোলজি অনেক হাই। আমি আবার বলছি, আমি একদম আগে সেগমেন্টে যখন শুরু করার আগে বললাম, বিভিন্ন কেসগুলো রেফারেন্স দিলাম, সিমলা রেপ অ্যান্ড মার্ডার কেস অ্যান্ড এই কেসটা না অনেকটা সেম। আমি আবার বলছি, ফার্দার জায়গা থাকছে এবং এগোবে। আর আরেকটা সিম্পল কথা, লিগালি দিস ইজ নট দ্য এন্ড হিয়ার। কেন বলছি, কালকে সোমবার যদি সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা হয়, সঞ্জয় রায়ের যদি সোমবার ফাঁসি হয়, ফাঁসি হলে মানুষ যদি মনে করে মঙ্গলবার তাকে ঝুলিয়ে দেবে, তা কিন্তু নয়। না, আমি এদিকে এটা আসবো, আমি এটা পরে আসবো। I'll make just two points, short points. উনি যেটা বলছেন, একটা আমি ক্লিয়ার করে দিই, সিমলা রেপ কেস আমিও ফলো করেছি, আলটিমেটলি সিবিআই ওটা তদন্ত করেছিল। ইনিশিয়ালি দেয়ার ওয়ার ল্যাপসেস অন দ্য পার্ট অফ স্টেট পুলিশ, তারা যাকে আসামি বলে ধরেছিল তার কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট নিয়ে যায়, তারপরে ইভেন একটা কাস্টোডিয়াল ডেথ হয়ে যায়। তো এটা নিয়ে বাট কেস রিমেন্ড আনসলভড। সাবসিকুয়েন্টলি সিবিআই কেসটা তদন্ত নেয়। আর এই কেসটা ইনভেস্টিগেশনে একজন লেডি এডিশনাল এসপি ছিলেন, সাম পাহুজা, তো উনি ওই কেসটা ক্র্যাক করেছেন। তো ওই কেসটা ক্র্যাক হয়েছিল অন্যভাবে। ওখানে একটা জঙ্গলের মধ্যে ওই যতগুলো লোক ওখান থেকে মোবাইল ফোন যে ডাম্প রেকর্ড থেকে, তো দ্যাট ইজ এ ভেরি এক্সেপশনাল কেস, বাট স্লাইটলি ডিফারেন্ট, বিকজ এখানে তো একটা ক্লোজ স্পেস, একটা গভর্নমেন্ট হসপিটাল মধ্যে এই ঘটনা। ওটা থেকে তুলনামূলকভাবে সহজ আপনি বলছেন, তুলনামূলকভাবে ডিফারেন্ট। আমি ওটাও কম্পেয়ার করতে যাব না। আর সেকেন্ডলি যেটা বারবার বলা হচ্ছে লার্জার কনস্পিরেসি তো নর্মাল ক্রাইমগুলোতে দেওয়া হয় না। এখানে যেহেতু প্রথম থেকেই একটা পাবলিক অ্যাজিটেশন আছে, একটা অ্যাওয়ারনেস আছে বলে ওই ধারাটাও দেওয়া আছে। বাট দ্যাট ইজ অ্যাগেন সেকশন অফ ল, যার কোনো শেষ নেই। বফোর্স কেসে আমরা দেখেছি ওই মামলাগুলো সিবিআই 20 বছর চালিয়ে যায়, 25 বছর চালিয়ে যায়। না, এখানেও কি দেওয়াঞ্জন এরকম মনে, আমি এখানেও কি মনে হচ্ছে যে এরকম একটা দীর্ঘসূত্রিতা, দীর্ঘায়িত? বাকিদের সমস্ত কথাগুলো শুনেই যা বুঝলাম, স্যারের কথাও শুনলাম, উনি যা বললেন, গোটা ভারতবর্ষের বিচার প্রক্রিয়া কিন্তু নির্ভর করে ইনভেস্টিগেশন প্রক্রিয়ার ওপরে ভীষণভাবে। ইনভেস্টিগেশনের ওপরে নির্ভর করে বিচারের সমস্ত ধারা ইত্যাদি সমস্তটা। যদি দেখা যায় এই কেসের ক্ষেত্রে শুরু থেকে ইনভেস্টিগেশন যত এগিয়েছে তত ক্লাউডেড হয়েছে। কলকাতা পুলিশের ক্ষেত্রে ইনভেস্টিগেশন যতটা এগিয়েছে তত ক্লাউডেড হয়েছে। এবং সিবিআই এর ক্ষেত্রে তরুণদা যে কথাটি বললেন যে 3টে কেস ইন্টারলিঙ্কড, রেপ অ্যান্ড মার্ডার কেস, এভিডেন্স ট্যাম্পার করার কেস এবং একই সাথে স্ক্যাম। যদি তাই হয় তাহলে সিবিআই 90 দিনের মধ্যে একই সাথে 3টে কেসে একই দ্রুততার সঙ্গে কেন এগোলো না? কেন 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করা গেল না এভিডেন্স ট্যাম্পারের কেসের ক্ষেত্রে? এবং কেন ওই কেসে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মতন দাগি ক্রিমিনালরা, সরকারি ক্রিমিনালরা, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একই সাথে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, কেন্দ্রীয় এজেন্সি একসাথে তারা একসাথে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছে শুরু থেকে। আমি 2 নম্বর একটা কথা বলতে চাই, এই যে গোটা প্রক্রিয়াটা তৈরি করা হলো এত দিন ধরে এবং শেষমেশ গিয়ে একটা অসম্পূর্ণ বিচার সামনে রাখা হচ্ছে। এখনো যদি দেখো তাহলে আজকে আদালতের বাইরে যে মানুষজনরা দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল বিচার প্রক্রিয়ার,
তারাও যে স্লোগানটা দিয়েছে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আর কে আছে জানতে চাই। তুমি এখানে আমায় কোয়েশ্চেন করে যাচ্ছ, আমি তোমার একটা ছোট্ট কোয়েশ্চেন করব যে এই সন্দেহটা কি একই সাথে গোটা বাংলার মানুষের সাথে তোমাদের মনেও নেই? এখানে যে ব্রেকিং নিউজটা দেখানো হচ্ছে, ব্রেকিং নিউজের যে হেডলাইনটা করেছো সেই হেডলাইনের মধ্যে এই কথাটা লেখা আছে দোষী একা সঞ্জয়, এই একাটা কোটের মধ্যে আছে। অতএব এটা বাংলার মানুষের আওয়াজ কিন্তু এটা। এই প্রশ্ন তোমরা তুলেছো, তোমরা তুলেছো, জুনিয়র চিকিৎসকরা তুলেছে, আমরা তো আরজি করে নেই। আশফাকুল্লাহদের মতন ওখানে যারা পড়াশোনা করেন তারাও যখন তুলছেন, সাধারণ মানুষের মনে হওয়াটা স্বাভাবিক। সেই প্রশ্নটাকে বারবার নেগেট করে যাচ্ছে তৃণমূল, বারবার নেগেট করে যাচ্ছে রাজ্যের শাসক দল, বারবার ঘুরিয়ে অন্য প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা করছে। দেবাঞ্জন যে প্রকাশ কারাতের ভক্ত আমি আজকে বুঝলাম। গতকাল প্রকাশ কারাত যেমন বলেছেন না সংসদীয় গণতন্ত্র কিভাবে সরকার চালাতে হয় জ্যোতি বসু জানতেন, আবার সেই জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি এই প্রকাশ কারাতই। ফলে এই যে ডুয়ালিটিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে বিভ্রান্তি ছড়াতে গিয়ে গ্রোভার ম্যাডামের বক্তব্য আর বিকাশবাবুর বক্তব্যের যে বিভ্রান্তি সেটা আমরা ধরতে পারছি না যে বাবা মা গ্লামারের পিছনে ছুটছে। আসলে সোমা সিনড্রোমে ভুগছে সবাই, সোমা সিনড্রোম। জানো বন্ধুরা আমি সোমা বলছি বলে চারিদিকে খবর ছড়িয়ে দিল। আর আজকালকার তো সেন্সেশনের ব্যাপার আছে, খবরের থেকে বেশি সেন্সেশন। কত পেট চলে সেন্সেশনের মাধ্যমে আমি জানি না। আমার বক্তব্য খুব পরিষ্কার। প্রথমে আমরা কি শুনলাম ভাই, সিসিটিভি ক্যামেরায় কিচ্ছু নেই, সব রেকর্ড মুটে গেছে। 3-4 দিন ধরে বিজেপির বড় বড় নেতারা তোমার চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে বলে গেল। আজকে আমরা কি জানতে পারছি, 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আমরা কি জানতে পারলাম যে ওইখানে নাকি কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, আবার সেখান থেকে নাকি কোথা থেকে সিএফএল না কোথা থেকে নাকি সব রেকর্ড হয়ে আসছে। মুশকিলটা যেটা হচ্ছে ছড়িয়ে দেওয়াটা খুব সহজ এবং তার বাস্তবতাটা আলাদা জিনিস। আমার বক্তব্য দোষী যেই হোক না কেন শাস্তি হোক, কিন্তু যে নোংরা রাজনীতি করা হচ্ছে, যে লাশের রাজনীতি করা হচ্ছে এবং বিরোধী দলেরা বেসিক্যালি করছে এবং তারা কুল না পেয়ে তখন বলছে গাঁজাখোর, কুল না পেয়ে বলছে গাঁজাখোর। ওই যে জুনিয়র ডাক্তারদের গাঁজাখোর বলছে শুভেন্দু অধিকারী। বিরোধী দলের দুরকম ভাবে হচ্ছে। একরকম প্রথমে বলছে যে এখানে শাসক দল আছে, তারপর শাসক দলের বিরুদ্ধে না পেরে বলছে সেটিং আছে। আবার যখন বিরোধী দল, আমাদের শাসকের বিরোধী দল মানে বিজেপি, যখন সেখানে ঢুকতে পারছে না বলছে ভাগ 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 অভিজিৎ ভাগ, ভাগ অগ্নিমিত্রা ভাগ, তখন ওরা বলছে যে গাঁজাখোররা বসে আছে ওখানে, মাতালরা বসে আছে। তখন জুনিয়র ডাক্তাররা কিছু বলতে পারছে না। আরে বাবা তোমার কাছে যদি তথ্য তালাশ থাকে যে এরকম করে তুমি দেখিয়েছিলে যে দেখো আমার কাছে চেক আছে, দেখো আমার কাছে সব তথ্য আছে। আরে তরুণ জ্যোতির্বিহারীর কাছে এত তথ্য আছে, বা সরি তরুণ বলছি না, বিজেপির কাছে এত তথ্য আছে, সিপিএম এর কাছে এত তথ্য আছে, আশফাকুল্লাহদের কাছে এত তথ্য আছে, কোর্টের কাছে স্যার যেরকম বললেন, আমি সেটাকে ঘুরিয়ে বলি যাও না গিয়ে দাবি করো না, গিয়ে বলো না যে আমার কাছে এই তথ্যগুলো আছে, তাহলে বিচারের প্রক্রিয়া এভাবে নিভৃতে কাঁদবে না। তোমাদের এত নিভৃতে যখন কাঁদার জায়গাটা রয়েছে, 4 কোটি টাকা তো তোমাদের কাছে আছে, সেই 4 কোটি টাকা দিয়ে তোমাদের তো গ্রোভার ম্যাডামও টাকা নেবেন না, বিকাশ বাবুও টাকা নেবেন না, টাকা থেকে যাবে 4 কোটি টাকা ব্যাংকে। যাও না গিয়ে আন্দোলনটা করে ঠিকঠাক করে মানুষের মধ্যে সবার কাছে আসবো। আমি আশফাকুল্লাহর কাছে উত্তর নেব একটা বিরতির পর, সঙ্গে থাকো। ডক্টর নাইয়ার কাছে সরাসরি আসবো। ডক্টর নাইয়া, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে শুরু থেকেই দাবি করা হচ্ছে যে আপনারা বিভ্রান্ত করছেন এবং এখনো এই দাবির তাদের আরও জোরালো হয়েছে আজকে এই সঞ্জয় রায় একমাত্র এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার পর। দেখুন, আমি যে প্রবক্তা আছেন ওকে সম্মান দিয়েই বলছি যে আমরা প্রথম থেকেই যে বিচারটা পাওয়ার আশায় রাস্তায় নেমেছিলাম সেটা কোনো রকমের ক্ষমতার দিকে ইন্ডিকেট হয়নি। এই ক্ষমতা হতে গিয়ে নিজেদের বিচার বুদ্ধির ক্ষমতাটা যাতে হারিয়ে না যায়। ক্ষমতা আজকের এর কাছে আছে, কালকের ওর কাছে থাকবে। নিজেদের বিচার বুদ্ধির ক্ষমতা হারিয়ে গেলে কিন্তু মুশকিল। যাই হোক, যে এই যিনি যে বলছেন যে এর কাছে আছে তার কাছে আছে প্রমাণ, কারোর কাছে প্রমাণ নেই, প্রমাণ একদম অ্যাভেলেবেল আছে। আপনি ডিএনএ যখন রিপোর্ট সামনে এলো, আমরা পার্থ বসু সায়েন্টিস্ট পার্থবাবুর সঙ্গে আমরা বসলাম, তিনি ক্লিয়ারলি বললেন যে এখানে এক বা একাধিক এক্সট্রা ডিএনএর প্রেজেন্স দেখা যাচ্ছে। তাহলে আজকের একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনি যদি কোশ্চেন না করেন, আমার মনে হয় মস্তিষ্কের বিচার ভাবনার ক্ষমতাটা মনে হয় হ্রাস হয়ে যাচ্ছে অন্য ক্ষমতার এফেক্টে। প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে উনি যে একটা ইন্ডিকেট করলেন যে টাকা আছে, 4 কোটি টাকা আছে। আমার বলতে দিন। আমি শুনুন, আমি স্টুডিওর বাইরে আছি, শুনুন স্টুডিওর বাইরে আছি, শুনে নিন। আরে শুনে নিন, আরে যে বলছে তাকে সবাইকেই বলছি শুনুন। থ্যাংক ইউ। আরে ঠিক আছে, আপনি বাবুও শুনুন না রে বাবা, আপনি বাবুও শুনুন।
সব বাবু শুনবে, আপনি বাবুও শুনুন। না, বলতে দিন, আরে বাবুকে শোনাতে পারবেন তো? এটা বলতে দিন 2 মিনিট, যেটা বলতে যাচ্ছি কমপ্লিট কথা করুন বলুন না। আরে 2 মিনিট কথা বলুন। মস্তিষ্ক তো আপনার বেশি বলেই আপনি ডাক্তার হয়েছেন। আমি বলছি আপনার মস্তিষ্ক বেশি বলেই সমাজে 0.01% হিসেবে ঠিক আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, আমি যখন বিচারকের প্রশ্ন তুলছি, সেই বিচারকের ভূমিকাটাকে নিয়ে আপনারা কেন প্রশ্ন তুলছেন? আপনারা রাস্তা মাতিয়ে বেড়াচ্ছেন। আমার সময় নেই, একদম সময় নেই। সবার ভূমিকা নিয়ে প্রশ্ন করা যায়, সবার ভূমিকা নিয়ে প্রশ্ন করা যায়, সবার ভূমিকা নিয়ে প্রশ্ন করা যায়, এটা শিখুন। হ্যাঁ, তো সেটাই তো করছি। আর সারা জীবন এই প্রশ্ন করাটা শিখতে হয়, ঠিক আছে? এটা নিয়ে বলতে যাচ্ছেন, যেটা বলতে চাইছি শুনুন, যেটা বলছি শুনুন। আজকের একে রিপোর্ট, ওকে রিপোর্ট, এই রিপোর্ট নয়, অ্যাভেলেবেল রিপোর্ট আছে। আপনি ডিএনএ যে অ্যানালিসিস করার সায়েন্টিস্ট সেটাই তো বলছি, বসে জানুন এক্সট্রা ডিএনএ এর প্রেজেন্স কোথা থেকে এসেছে। এই প্রশ্নগুলো আপনারা পলিটিক্যাল বিভিন্ন কথা বলতে পারেন, আমরা কোনো পলিটিক্যাল কথা বলতে চাইছি না, কিন্তু এখানে আরও এক্সট্রা ডিএনএর প্রেজেন্স আছে, মানে আরও এক্সট্রা ব্যক্তির প্রেজেন্ট থাকতে পারে, এই বিশ্বাস থেকে আমরা এই আন্দোলনটা করছি। আর আপনি যে বললেন না 4 কোটি আছে, একে বলুন সেকে বলুন, ও ফ্রি দেখবে সে ফ্রি দেখবে, আমার মনে হয় আপনি কোনো একটা জায়গায় যারা ফ্রিতে কোনো কাজ করে তাকে কটাক্ষ করার চেষ্টা করলেন, আমার মনে হয় এই ভাবনাটা ঠিক না। আমি ঠিক একদম ঠিকই বলেছেন, কটাক্ষই করেছি। বিকাশ বাবুকে কটাক্ষ করেছি, কারণ বিকাশ বাবু বলেছেন বাবা মা গ্ল্যামারের জরুরি বলে আমার মনে হয়। যে বাবা মার জন্য আপনারা আন্দোলন করছেন বা আমরাও আন্দোলন করেছি। না, আমি কোনো বাবুর কথা বলছি না, আমি সব বাবুকেই বলছি, পুরো বাংলার বাবা মার জন্য করছি, সব বাবুকেই বলছি। আমরা তো প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে, এবং সেই প্রশ্নটা শুনুন, সেই প্রশ্নটা যেখানে ইচ্ছা আপনি করতে পারেন, সেই প্রশ্ন করার ক্ষমতাটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। শুনুন, আমরা আপনারা বলে নয়, আমি পৌঁছে যাচ্ছি না, শোনার ধৈর্য থাকে। একটা ছোট্ট জিনিস বলার আছে, ভাই 3টে প্রশ্ন করেছিল, বলতে দিন, স্টুডিওর বাইরে খুব অসুবিধা হয়, একসাথে কেন চলছে না? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই পরিষ্কার বলেছিল এই কেসটায় আমরা ফার্স্ট প্রসিড করছি, বাদবাকি কেসগুলো সাবসিকুয়েন্ট যাব। প্রয়োগটা ঘোরানোর চেষ্টা করলো যে সিএফএস এর রিপোর্ট কেন আসেনি আগে, রুম থেকে পাওয়া যায়নি, যে রিপোর্টটা এসে ডিএনএটা ওটা ওটা এসে ভ্যাজাইনাল সোয়াব থেকে, রুম থেকে না। রুমে ইনফ্যাক্ট দুঃখের বিষয় কি জানো, যে ম্যাটটা ছিল, সে ম্যাটেরও কোনো মানে কোনো আর কোনো ডিএনএ পাওয়া যায়নি। ডিএনএ আর পুলিশ নিয়েছে, এক্স্যাক্টলি পুলিশ নিয়েছে, কিন্তু পুলিশ রিপোর্ট করতে পারেনি কেন? পুলিশের আমার সময় একদম শেষ। মুশকিলটা হচ্ছে যে তোমাদের বিচার বিভাগের উপর যে আরোপিত বিচার এখনো পর্যন্ত সেই একই বিতর্ক যা গত কয়েক মাস ধরে চললো, একই রকম সিবিআই বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। আজকে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও কিন্তু সেই একই বিতর্ক, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এখনো পর্যন্ত বহাল থেকে গেল। এই খবরই থাকবো, বিরতির পর সঙ্গে থাকবো।